গ্রামের জঙ্গলের ঠিক মাঝেই আছে এক ভৌতিক সরকারি বাংলো। এই বাংলোর ভূতেরা এতটাই ভয়ানক যে বাংলোর ভিতরে আর যাওয়ার দরকার হয় না, সামনে থেকে হেঁটে গেলেও ভূত মামা এসে চিমটি দিয়ে যায়। এত বছর যেমন তেমন করে গ্রামের লোকেরা এই বাংলোকে ইগনোর করলেও আসল সমস্যা তো শুরু হয় তখন, যখন এই গ্রামের পুরনো থানাকে শিফট করা হয় এই ভূত বাংলোতে। আর এতেই বাধে বিপত্তি। ভূতের ভয়ে কেউ তো কমপ্লেন নিয়ে আসেই না, আর গ্রামের গুন্ডারা ভয়ে বলে দরকার হলে আজীবন কারাদণ্ড দিন, তবুও এই থানায় আমি ঢুকুম না। সবাই পালিয়ে বাঁচলেও পার পায় না এই থানার পুলিশেরা। রাত হলে এই ভূত কখনো ফাইল ছুঁড়ে মারে, কোনো অফিসারকে জেলে পুরে দেয়, তো কখনো আটকে রাখে রুমে। ভূতের জ্বালায় পুলিশরা যখন অতিষ্ঠ, তখনই হঠাৎ এক কুয়াশা ভেজা সন্ধ্যায় হাজির হয় এক রহস্যময়ী মেয়ে। তার আগমনে যেন হঠাৎ বদলে যায় বাংলোর নীরবতা, কারণ তার হাতেই আছে সেই চাবি যা খুলে দিবে ২০ বছর আগে হারিয়ে যাওয়া এক অভিশপ্ত তদন্তের দরজা। এমন এক তদন্ত যেটা সময়ের ধুলোয় চাপা পড়ে গেলেও লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর পাপের গল্প, যা জানলে বদলে যাবে পুরো গ্রামের ইতিহাস। এমনই হরর কমেডি, ভয়ানক অতীত আর রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ইন্সপেকশন বাংলো। গভীর রাত, একটা লোক গ্যারেজে বসে টায়ার পলিশের কাজ করছে। তার স্ত্রী তাকে কল দিতেই লোকটা বলে টায়ারটা একে বাসের, কাল সকালেই ওদের লাগবে, তাই কাজ শেষ করতে দেরি হয়ে গেল, আমি একটু পরেই আসছি। কিছুক্ষণ পর লোকটা কাজ শেষ করে তার সাইকেলের কাছে আসতেই দেখে একটা লাল খেলনা গাড়ি পড়ে আছে। কৌতূহলবশত গাড়িটা তুলে দেখে তার দোকানের একটা তাকে রেখে সাইকেল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আকাশে তখন পূর্ণিমার বড় একটা চাঁদ। হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করে। পেছন থেকে কোনো গাড়ির শব্দ শুনে কৌতূহলী হয়ে তাকাতেই কিছুই দেখতে পায় না, তাই আবারও সাইকেল চালাতে শুরু করে। তখনই আবার সেই শব্দ শুনে ভয়ে তাকাতেই দেখে লাল সেই খেলনা গাড়ি স্বাভাবিক গাড়ির মতোই হেডলাইট জ্বালিয়ে তার দিকে আসছে। ভয়ে সাইকেল নিয়ে এগোতে গেলেই লক্ষ্য করে সাইকেলের টায়ারে কোনো হাওয়াই নেই। তখনই লাল গাড়িটা তাকে পার করে সামনে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর গিয়েও আবার তার দিকে ফিরে আসছে দেখে ভয়ে কোনো রকমে প্যাডেল চালাতে গেলেই পিছলে সাইকেল নিয়ে পড়ে যায়। তার মাথা একটা পাথরে লাগতেই লোকটা সেখানেই অজ্ঞান হয়ে যায়। দেখা যায় পাশেই ইন্সপেকশন নামের পুরনো এক বাংলো। লাল গাড়িটা ধীরে ধীরে চলতে চলতে সেই বাংলোতেই ঢুকে যায়। সকাল হতেই অফিসাররা এক এক করে থানায় আসতে শুরু করে। মঞ্জু নামের এক লেডি অফিসার নারকেল নিয়ে তাড়াহুড়ায় থানায় ঢোকে, কারণ একটু পরেই তাদের সিআই বিষ্ণু এসে পূজা শুরু করে দিবে। কিছুক্ষণ পর বিষ্ণু এসে খুব ভাব নিয়ে থানায় ঢুকতেই যাবে, তখনই এক অফিসারকে সাপ নিয়ে যেতে দেখে ভয়ে দাঁড়িয়ে যায়। অফিসার বলে চিন্তার কিছু নেই, এটা বিষাক্ত না, একটু আগেই আপনার টেবিলের নিচ থেকে পেয়েছি, বলে হাসতে হাসতে চলে গেলে বিষ্ণু খুবই সাবধানে তার টেবিলের কাছে এসে চারপাশটা দেখে পূজা শুরু করে দেয়। তার একটাই প্রার্থনা যে সরকার যেন তাদের নতুন থানার ব্যবস্থা করে দেয়, কারণ এই বিল্ডিংটা খুবই পুরনো আর যখন তখন ভেঙে পড়তে পারে। পূজা শেষে পুরো থানায় শুদ্ধি করার জন্য নারকেলের উপরে আগুন লাগিয়ে ঘুরতে থাকে। জেলে থাকা এক আসামি পরম ভক্তি নিয়ে নারকেলের ধোঁয়া নিতে চায়। তার এত ভক্তি দেখে বিষ্ণু মঞ্জুকে জিজ্ঞেস করে এ জেলে কেন? মঞ্জু বলে এ তো এই এলাকার নাম করা নারকেল চোর। বিষ্ণু বিরক্ত হয়ে তার থেকে নারকেল সরিয়ে বাইরে এসে সেই নারকেল থানা উদ্বোধনের ফলকের উপরে মেরে ভেঙে ফেলে। তখনই থানার ভেতর থেকে কারোর আত্মচিৎকার ভেসে আসলে সবাই দৌড়ে ভেতরে গিয়ে দেখে জেলের মধ্যে সেই চোর মণি মাথা ফেটে পড়ে আছে। বিষ্ণু দৌড়ে আসতেই এসআই পরম বলে উপর থেকে ছাদ খুলে পড়েছে, সবাই দ্রুত মণিকে হাসপাতালে নিয়ে যায়। পরম বলে আজ ছাদ ভেঙে পড়েছে, কাল তো পুরো বিল্ডিং এ ভেঙে পড়বে, তখন কি করবেন? আপাতত আর কাউকেই জেলে রাখা যাবে না। বিষ্ণু বলে কতবার সিনিয়রদেরকে বললাম, তারা পাত্তাই দিচ্ছে না। এই থানার এত বাজে অবস্থা যে
ছোট একটা বাড়ি ভাড়া পেলেও আমি সেখানেই থানা বানিয়ে নিব। এই জন্যই তো আমি বিশেষ মানত রেখেছি। পরম বিরক্ত হয়ে বলে, আপনি মানত না রেখে নতুন থানার বিষয়ে এমএলএ সাজির সাথে কথা বলে দেখতে পারেন। বিষ্ণুদার কথাকে পাত্তা না দিয়েই চলে যায়। এদিকে এলাকার দোকানে চাওয়ালা তখন সবাইকে জানায় কাল ওই ভূত বাংলোর সামনে থেকে যাওয়ার সময় পাপাচানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে ভাগ্য ভালো সে প্রাণে বেঁচে গেছে। আরেকজন বলে পাপাচান কাল দোকানে থেকে গেলেই ভালো করত, সে কি জানে না রাতে ওই বাংলোর সামনে থেকে যেতে হয় না, তাও আবার কাল ছিল শুক্রবার। এই পর্যন্ত মোট 4 থেকে 5 জন ওই বাংলোতে মারা গেছে। পাপাচানের ভাগ্য ভালো যে সে এখনো বেঁচে আছে। তখনই বেনি নামের এক লোক এসে বলে, শুনেছি ওই ভূত বাংলো নাকি গত 10 বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। একবার ওটা পরিষ্কার করে লোকেরা থাকা শুরু করলে ভূত এমনিই পালাবে। আরেকজন বলে, কয়েক বছর আগে ফরেস্ট ডিপার্টমেন্ট ওই বাংলোতে টুরিস্টদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল, ফলে কি হলো, এক রাতেই 5 জন মারা গেল। তাহলে কার সাহস আছে যে ওই বাংলোতে থাকতে যাবে? তখনই এমএলএ সাজি বেনিকে কল দিয়ে থানায় যেতে বলে, কারণ সেখানে সাজির লোকজনদেরকে ধরে রাখা হয়েছে। থানায় তখন সাজি 3 চামচাকে সবাই রীতিমতো ঝাড়ির উপরে রেখেছে। এমন এক ভাঙাচোরা বিল্ডিং দেখে তারা ভেবেছে এখানে হয়তো ড্রাগ সাপ্লাইয়ের কাজ হয়, তাই এক অফিসারের কাছেই ড্রাগস চাইতে আসলে পুলিশ তাদেরকে ধরে নেয়। একজন বেশ ভাব দেখিয়ে বলে, আমার বন্ধু কিন্তু এমএলএ আত্মীয়, এমএলএ এখনই এখানে আসবে। তখন এই সাজি বেনিকে নিয়ে থানায় আসলে এই 3 বান্দরকে দেখে বলে, আসলে ওদেরও বা কি দোষ, এমন এক ভাঙা বিল্ডিং কে কেই বা থানা ভাববে। আমি সরকারকে কয়েকবার এই থানার বিষয়ে বললেও তারা পাত্তা দেয়নি, তাই বাধ্য হয়ে ফরেস্ট অফিসের সাথে কথা বলে 10 বছর ধরে বন্ধ হয়ে থাকা ওই আইবি বাংলোকে নতুন থানা হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছি। বেচারা বিষ্ণু এমনি ভয় কাঁপে, তার উপরে ভূত বাংলোর নাম শুনে ভয়ে কাঁপলেও মুখে কিছুই বলে না। সাজি বলে, গ্রামবাসী ওই বাংলো নিয়ে নানা কথা বলে, ওদের মুখ বন্ধ করাতে এই সিদ্ধান্ত নিতেই হলো বলেই সবাইকে টেনশনে রেখে সাজি চলে যায়। পুলিশের সবাই মহা ঝামেলায় পড়ে গেছে বুঝতে পেরে এমএলএর ভাইপো ভিডিওতে এই ভাঙাচোরা থানার ভালো রিভিউ দিয়েই দেয় হাঁটা। মনিকে হাসপাতালে নিয়ে আসা 2 অফিসার ভূত বাংলো আইবিতে থানা ট্রান্সফার নিয়ে কথা বলতে থাকে। এটা শুনে মনি বলে, আপনারা কি জানেন না ওই বাংলোতে 5টা লাশ পাওয়া গেছে, তাও আবার সবাই নিজেদেরকে শেষ করে দিয়েছিল। ওই বাংলো আসলে অভিশপ্ত। আমি ওখানে যাব না, আমি চুরির দায় স্বীকার করে নিলাম, আমাকে বড় জেলে পাঠিয়ে দেন, অন্তত ওখানে আমি জানে তো বাঁচবো। থানায় তখন সাজি আর বাকিরা ভয়ে আছে, কিন্তু এমনি এলাকার লোকেরা পুলিশকে মানে না। এখন তারা যদি আইবি বাংলোতে যেতে মানা করে দেয় তাহলে পুলিশের সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, তাই তাদের রাজি হওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকে না। ভার্গিসের ফোনে তখন এই থানা আইবিতে শিফট করার মেসেজ আসতেই আচমকাই বিদ্যুৎ চলে যায়, আর ঠিক তখনই থানার বাইরে লাল সেই খেলনা গাড়িকে দেখা যায়। না জানি এদের সাথে এবার ঠিক কি হতে চলেছে। এক টুরিস্ট সন্ধ্যার সময় পৌঁছে যায় আইবি বাংলোতে। ড্রাইভার লোকটাকে বলে, আপনি এখানে না থেকে হোটেলে থাকতেই পারতেন, জায়গাটা বেশি একটা সুবিধার না। লোকটা বলে, আরে আমি এসবে বিশ্বাস করি না, তাই কোনো সমস্যাও হবে না, তুমি নিশ্চিন্তে ফিরে যাও। মেইড এসে লোকটাকে বলে, সামনের এক রুম আর ওয়াশরুম পরিষ্কার করে থাকার ব্যবস্থা করে দিয়েছি, রাতের খাবারও রাখা আছে, তবে আমাকে এখনই যেতে হবে, না হলে বাসায় পৌঁছাতে পারবো না। মেইড চলে গেলে লোকটা রাতের খাবার শেষ করে ড্রিঙ্কস করতে বসে। হঠাৎ তার মনে হয় কোথায় যেন ঠুক ঠুক করে শব্দ হচ্ছে। কৌতূহল বশত উঠে জানালা দিয়ে উঁকি দিতেই অনুভব করে ঘরের চারিপাশ থেকে ফিসফিসানির শব্দ ভেসে আসছে। তার এবার বেশ ভয় করতে থাকে, তবুও সাহস নিয়ে দরজা খুলতেই কি যেন দেখে আটকে ওঠে। চোখের পলক ফেলার আগেই একটা কালো ছায়ামূর্তিকে সেখান থেকে সরতে দেখা যায়, আর কয়েক মুহূর্ত পরেই লোকটার লাশ সিলিং এ দেখা যায়। গল্প চলে আসে বর্তমানে। থানা আইবি বাংলোতে শিফট হবে বলে সকাল হতেই স্থানীয়রা জায়গাটা পরিষ্কারের কাজ শুরু করে দেয়। তবে লোকমুখে প্রচলিত যে এই বাংলোর ভূতেরা এলাকার লোকদেরকে একদমই পছন্দ করে না, তাই ভেতরে রঙের কাজ দেওয়া হয় বাইরের এলাকার লোকদেরকে। চেতা জিজ্ঞেস করে, কুরুবিলার কথা মনে আছে?
সে তো এই বাংলোতেই নিজেকে শেষ করে দিয়েছিল। বড় রুমের সিলিং থেকে সেই হুকটা সরানো হয়েছে তো? রাজা বলে, হ্যাঁ, সেটা তো অনেক আগেই নামানো হয়েছে, কিন্তু দেখা যায় সিলিং এর ঠিক সেই জায়গাটা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এদিকে পুরনো থানায় সবাই ফাইল গোছাচ্ছে। বিষ্ণুর মা কল দিয়ে বলে, আগামী 3 মাস তোকে সাবধান থাকতে হবে, কারণ পণ্ডিত বলেছে কোনো বিপদ আসতে চলেছে। বেচারা এমনিই আছে ভয়ে, তার উপরে মা তার ভয় আরো বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর এমএলএ আইবি বাংলোতে থানার উদ্বোধন করে বিষ্ণুকে বলে, এই এলাকার সবার মন থেকে এই বাংলোর ভয় দূর করার দায়িত্ব আজ থেকে তোমার। তবে ভীত বিষ্ণুও কম না। এই ভয়ানক পরিস্থিতি পার করতে সে বানায় অন্যরকম এক প্ল্যান, আর তা হলো কোনো অফিসার আজ থানা থেকে ছুটি দিতে পারবে না। আর যারা যারা আজ পর্যন্ত কমপ্লেন করেছে তাদের সবাইকে এবং এলাকার যত গুন্ডা আছে তাদেরকে থানায় এনে লোক বাড়াতে হবে, যেন ভূত আসলে তারা সবাই একসাথে মোকাবেলা করতে পারে। পরমের অবশ্য এসব গায়ে লাগে না, কারণ সে ভূতে ভয়ই পায় না। সে বলে, আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন, এখানে এমন কিছুই নেই। সাথে সাথেই তার পেছনে রাখা দেবতার ছবি পড়ে গেলে সবাই ভয়ে একদম আতকে ওঠে। কি আর উপায়, তাই এবার ভূতকে মোকাবেলা করতে সবাই থানায় লোক জড়ো করার মিশনে নেমে পড়ে। সন্ধ্যা হওয়ার আগেই তারা মোট 3 জন গ্যাংস্টারকে ধরে আনতে পারে। তবে এই গ্যাংস্টার পুলিশের মারকে ভয় না পেলেও ভূতের মারকে হেভি ভয় করে, তাই নানা বাহানায় এই বাংলো থেকে যাওয়ার বাহানা করতে শুরু করে দেয়। আর এরা এখান থেকে পালালে পুলিশ যদি আবার গ্রামবাসীকে জানিয়ে দেয় যে এরা এত বড় গ্যাংস্টার হয়েও ভূতের ভয়ে পালিয়েছে, তাই কেউ ভয়ে পালাতেও পারছে না। বেচারাদের রীতিমতো কান্না করার অবস্থা হয়। বিষ্ণু তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে, ডিওয়াইএসপি স্যার আসলেই আমরা তোমাদেরকে ছেড়ে দিব। রাঘু জিজ্ঞেস করে, ডিওয়াইএসপি সিলভান স্যারই তো আগে এখানকার সিআই ছিল, তাই না? রাঘুর কথা শেষ হওয়ার আগেই আচমকাই ফিসফিসানির আওয়াজ শুরু হয়। দমকা বাতাসে রুমের সবকিছু রীতিমতো লন্ডভন্ড হওয়ার উপক্রম। আলো কাঁপতে থাকে। সবাই ভয়ে এক কোনায় গিয়ে দাঁড়ায়। বিষ্ণু সবাইকে জড়ো করে একদম তাদের মাঝে দাঁড়িয়ে থাকে। বিষ্ণু এক অফিসারকে মোম ধরিয়ে আনতে বললে সে ভয়ে কাঁপতে কাঁপতে গ্যাংস্টার রাঘুকে মোম ধরিয়ে আনতে বলে। এই হলো পুলিশের নমুনা, নিজেকে বাঁচাতে গুন্ডাকে পাঠাচ্ছে। রাঘু ভয়ে কোন রকমে কাঁপতে কাঁপতে মোম নিয়ে ভেতরে এসেই কাঁপা কাঁপা গলায় বলে সে ওপরে কাউকে দেখেছে, মনে হয় একটা ভূত। এ কথায় সবাই কাঁপলেও পরম বলে, আরে বলদ, ভূত বলতে কিছুই নেই। সাথে সাথেই আলো জ্বলে ওঠে আর দরজা জোরে জোরে বাড়ি খেতে থাকে, যেন এখানে থাকা আত্মারা তাদেরকে নিজেদের উপস্থিতি বোঝাচ্ছে। এসবে অবশ্য পরমের কিছুই হয় না। সে উল্টো রাঘুকে দরজাটা আটকাতে বলে। রাঘু ভয়ে ভয়ে দরজার কাছে আসতেই দরজা আপনা আপনি লেগে যায়। ভয়ে রুমের ভেতরে সবাই রীতিমতো জানালার কাছে এসে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। রাত কেটে সকাল হয়ে যায়। কি ভাবছেন সবাই মরে ভূত হয়ে গেছে? আরে না, পুরো থানা লন্ডভন্ড হয়ে পড়ে থাকলেও সবাই এখনো জীবিত। সকাল হতেই এমএলএ পরমকে কল দিয়ে নিশ্চিত হয় যে এদেরকে ভূত আদেও জীবিত রেখেছে কিনা। পরম খুব ভাব নিয়ে জানায় তারা একদম ঠিক আছে। আরেক অফিসার বিষ্ণুকে খুঁজতে গিয়ে দেখে থানার হেড হয়েও সে উল্টা লকাবে উল্টে পড়ে আছে। পরম আর ভার্গিস মিলে তাকে ওঠাতেই বিষ্ণু হতবাক হয়ে দেখে কেউ তার মন্ত্রপুত দাগিটা পুড়িয়ে দিয়েছে। কেউ ঠিক বুঝে উঠতে পারে না রাতে এখানে কি হয়েছিল। বাইরে গ্রামবাসীদের হট্টগোল শুনে সবাই বের হতেই সকল গ্রামবাসী আর মিডিয়া খুশিতে হাততালি দেয়, যেন এরা কোনো হিরোর কাজ করে ফেলেছে। তাদের ধারণা ভূতেরা পুলিশের ভয়ে পালিয়ে গেছে। ভীতু বিষ্ণু আবার এগিয়ে এসে এমন ভাবে হাত নাড়ায় যেন সে সব থেকে বেশি সাহসী। মিডিয়া আর বাকিরা চলে যেতেই জানা যায় তাদের এক অফিসার মিসিং। সবাই দ্রুত তাকে খুঁজতে গেলে দেখে সে একটা রুমে বন্দি। শিহাব জানায় এক অদ্ভুত ছায়া গতকাল রাতে তাকে এই রুমে আটকে চলে গেছে। বিষ্ণু বলে, না, চুপ করে বসে থাকলে হবে না। প্রথমে আমার দাগি পোড়ালো আর তারপর তোমাকে আটকালো। আজই এখানে পূজা করাতে হবে। যেই ভাবা সেই কাজ। রাত হতেই এক পণ্ডিতকে দিয়ে পূজা করানো হয়। সেই 3 গ্যাংস্টারকেও আনা হয়। পূজা শেষে পণ্ডিত গ্যাংস্টার রাঘুকে এক থালা শুকনো মরিচ আর তাতে কিছু মন্ত্রপুত লাঠি দিয়ে বলে, এই লাঠিগুলো থানার চারপাশে পুঁতে আসতে হবে। আর এটা একমাত্র তুমিই করতে পারবে, কারণ তোমার কারিম পুরাদাম নক্ষত্রে জন্ম হয়েছে। কিন্তু রাঘু এই কাজ কেন করবে? তাই তাকে বলা হয় তার নামে সব কেস উঠিয়ে নেওয়া হবে। এই শর্তে রাঘু এবার সেই থালা নিতে রাজি হয়ে যায়। পণ্ডিত বিষ্ণুকে জানায় কিছু অতৃপ্ত আত্মা এখানে সমস্যা করছে, কারণ তাদের শেষক্রিয়া ঠিকমতো করা হয়নি, আর এই কারণে তাদের শক্তিও অনেক বেড়ে গেছে। এই আত্মাদের থেকে মুক্তি পেতে হলে আমাদের
আমাদেরকে আরো বড় শক্তিশালী পূজা করতে হবে। তবে তার আগে তোমাদেরকে এই আত্মাদের মৃত্যুর কারণ আর তাদের পরিচয় খুঁজে বের করতে হবে। ততদিন তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই থালায় থাকা 5টা মন্ত্রপুত লাঠি এই বাংলোর 4 কোণায় এবং একটা উত্তর পূর্ব দিশায় রাখা লাগবে। আর এই কাজে যেন কোনো বাধা না আসে তার জন্য আমাদেরকে এক মনে মন্ত্র পড়তে হবে। সবাই মন্ত্র পড়তে শুরু করলে রাঘু আর তার 2 সাথী সেই মন্ত্রপুত লাঠি পুঁততে যায়, কিন্তু শেষ লাঠি পুঁততে গেলেই কেমন যেন দমকা হাওয়া বইতে শুরু করে। বাতাসে ফিসফিসানির শব্দ পেয়ে রাঘুর পার্টনার তো ভয়ে দৌড়। রাঘু কোনো রকমে সেটা পুঁতে দৌড় দিতেই সাদা পোশাকের রহস্যময়ী এক মেয়ে সেই লাঠি দিয়ে সরিয়ে থানার সামনে এসে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাহলে কি এটাই সেই আত্মা? গল্প চলে আসে বেশ কয়েক বছর আগেই। সকাল হতেই ফরেস্ট অফিসের গাড়ি দেখতেই একটা লোক বনের মাঝে ট্রাক রেখেই দৌড়, কিন্তু অফিসার বালা ঠিকই তাকে ধরে ফেলে। আসলে লোকটা একজন আদিবাসী আর সে চন্দন কাঠ অবৈধভাবে পাচার করছিল। বালা লোকটাকে বলে, এই বন হলো তোমাদের মায়ের মতো, তাহলে আদিবাসী হয়েও বাইরের মানুষদের কাছে কাঠ পাচার করছো কেন? লোকটা কোনো কথাই বলে না। হঠাৎ বনের পথের মাঝে ট্রাক দাঁড়ানো দেখে সেখানে যেতেই লোকটা সুযোগ বুঝে বনের মধ্যে পালিয়ে যায়। বালা দৌড়ে তার পিছু করতে থাকে। হঠাৎ বনের ভিতর থেকে গুলির শব্দ হলে বালা থমকে দাঁড়ায়। গল্প চলে আসে বর্তমানে। গতরাতে সেই রহস্যময়ী মেয়েটা একেবারে হান্টার নিয়ে থানায় এসে বিষ্ণুকে জানায় তার নাম মাইথিলি। সে আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট। সে খবর পেয়েছে এই থানায় নাকি ভূত আছে আর সে রাত বিরাতে ভূতেদের সন্ধানে ঘুরে বেড়ায়। তখন সে এই থানায় পূজা করাতে দেখে ফেলেছে আর তার ভিডিও করেছে। এখন সে যদি এই ভিডিও বিষ্ণুর সিনিয়রকে দেখিয়ে দেয় তাহলে এই থানার বদনাম তো হবেই, সাথে চাকরিও যাবে। মাইথিলির কাছে এই ভিডিও একদম সুরক্ষিত থাকবে যদি বিষ্ণু তাকে এই থানায় থাকার ব্যবস্থা করে দেয়। আসলে তার উদ্দেশ্য এখানের ভূতদের উপর রিসার্চ করা। মাইথিলির এমন শর্তে বিষ্ণু বেশ অবাক হয়ে যায়। পরম থানায় আসার পথে দেখে চোর সোনামের 2 স্ত্রী দাঁড়িয়ে আছে। আসলে তারা থানার ভেতরে যেতে ভয় পাচ্ছে, তাই সোনামের কমপ্লেন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। দুইজনই জানায় থানা এই আইবি বিল্ডিং এ শিফট হওয়ার পর থেকেই সোনাম দিন রাত 24 ঘন্টা ড্রিঙ্কস করতেই থাকে। এমনকি তার 2 স্ত্রীকে অনেক মেরেছে। একদিন তো রেগে চাকু দিয়েই মারতে গেছে। পরম অবাক হয়ে বলে, কেন? আইবি বিল্ডিং এ সোনামের এমন কি আছে যে সে এত রেগে গেছে? এই খবর বিষ্ণুকে জানাতেই জলদি থানায় আসতেই দেখে বাইরে মাইথিলি বসা। বিষ্ণু তাকে মাইথিলির শর্তের বিষয়ে বলতেই পরম বলে, আমার মনে হয় এই বিষয়ে মাইথিলির সাহায্য নেওয়া ভালো। এমনিও পণ্ডিত বলেছে যে এখানে থাকা আত্মাদের বিষয়ে জানতে। মাইথিলি সত্যিই যদি আত্মাদের সাথে কথা বলতে পারে তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, তবে ওর উপরে নজর রাখতে হবে। এদিকে চোর সোমান আমরা এই বাংলোয় শিফট হয়েছি বলে তার 2 স্ত্রীকে মারছে আর ড্রিঙ্কস করছে, তার কিছু একটা তো করতেই হবে। বিষ্ণু রেগে বলে, তাহলে থানার ভৌতিক কাণ্ড সে ঘটাচ্ছে না তো? ওকে এখনই ধরে আনো। মাইথিলিকে থানার রেস্ট রুমে থাকার ব্যবস্থা করা হয়। রুমে আসতেই মাইথিলি তার গোস্ট ডিটেক্টর ম্যাগনেটিক যন্ত্র অন করে কম্পিউটার অন করতেই নেগেটিভ এনার্জির সিগন্যাল পায়। সাথে সাথেই যন্ত্রটা কাঁপতে শুরু করে। পেছন থেকে কালো নীল ধোঁয়া মেশানো একটা ছায়া আচমকাই সরে গেলে মাইথিলি বিনয়ী কণ্ঠে বলে, আমি তোমাদের সবার বিষয়ে জানতে চাই, দয়া করে আমার সামনে আসো। সাথে সাথেই একটা সবুজ আলো তার মুখের উপরে পড়তেই মাইথিলি কেমন ভাবে যেন তাকায়। সোনামকে থানায় নিয়ে আসা হলে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি একদিন চুরি করতে এসে এই বাসায় ভূত দেখেছি, দয়া করে আমাকে এর ভেতরে নিবেন না, দরকার হলে আমাকে কোর্টে চালান দিয়ে দিন, তবুও আমাকে যেতে দিন। সাজি আর শিহাব তাকে রীতিমতো কোলে তুলে থানায় নিয়ে আসে। গল্প চলে আসে অতীতে। ফরেস্ট অফিসার বালার গাড়িতে একটা লোক হাতির দাঁত রেখে দেয়। কিছুক্ষণ পর বালা তার স্ত্রী আর 2 বাচ্চাকে নিয়ে সেই জিপ নিয়ে ঘুরতে বের হতেই পুলিশের টিম রাস্তার মাঝে তার গাড়ি দাঁড় করিয়ে রুটিন চেক আপের জন্য গাড়ি চেক করতেই হাতির দাঁত পেয়ে যায়। বালার আর বুঝতে বাকি থাকে না এরা সবাই মিলে তাকে ফাঁসাচ্ছে। থানায় সোনামকে মাইথিলির সামনে বসানো হলে তার বড় বড় চোখ আর ভয়ানক রূপ দেখে সোমান প্রচুর ভয় পেয়ে যায়। মাইথিলি সেই ম্যাগনেটিক যন্ত্র উঁচু করে আজব এক মন্ত্র পড়তে শুরু করে। সোনাম না চাইতেও তার বশে চলে আসে। সাথে সাথেই সোমান অদ্ভুত আচরণ করতে থাকলে বিষ্ণু জিজ্ঞেস করে, তুমি কার কথায় বালার গাড়িতে হাতির দাঁত রেখেছিলে? সোমান অশরীরী কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে জিজ্ঞেস করো? আগে খুঁজে বের করো ওই লোক
লোককে কে খুন করেছে। সাথে সাথেই দমকা হাওয়া বইতে শুরু করে। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে সোমান হঠাৎই শান্ত হয়ে বেহুশ হয়ে যায়। মাইথিলি বলে, আমি ঠিক বুঝতে পারলাম না এটা কার আত্মা, কে কাকে মেরেছে, কিছুই বুঝতে পারছি না। আমাদের সবকিছু খুঁজে বের করতে হবে। আমার জানা মতে এই বাংলোতে সবার আগে বালা স্যার আর তার পরিবার নিজেদেরকে শেষ করেছিল। কি একটা ভেবে যেন মাইথিলি বাইরে চলে যায়। তখনই পাশের রুম থেকে কিছু একটা শব্দ আসলে বিষ্ণু সবাইকে নিয়ে ধীরে ধীরে সেই রুমে উকি মারতেই দেখে কাচের উপরে টাটকা রক্ত দিয়ে লেখা, ওরা নিজেকে শেষ করেনি। সবাই ভেবে নেয় মাইথিলি হয়তো তার সাথে কোনো আত্মা নিয়ে এসেছে, তাই তাকে এই বিষয়ে জিজ্ঞেস করতেই যাবে, তখনই একটা তাক তাদের পায়ের কাছে পড়তেই সেখান থেকে একটা ফাইল এসে পড়ে। বিষ্ণু ফাইলে কিছু একটা দেখে বেশ অবাক হয়ে তাকায়। গল্প চলে আসে অতীতে। গাড়িতে হাতির দাঁত পাওয়ার পর বালা খুব চিন্তায় বসে আছে। তখনই ব্রেকিং নিউজে বলা হয় ইডুক্কির ফরেস্ট রেঞ্জ অফিসার বালাকে আগেও বাচ্চা হাতিকে সার্ভিস রিভলভার দিয়ে গুলি করার কেসে দোষারোপ করা হয়েছিল, কিন্তু যথার্থ প্রমাণ না থাকায় কোর্ট তাকে ছেড়ে দেয়। তবে এবার আইভরি স্মাগলিং এর সময় সে পুরো পরিবারের সাথে ধরা পড়ে যায়। সেলভান মিডিয়াকে জানায় বালার এই অবৈধ কাজের কথা ওখানকার আদিবাসীরা জানত, কিন্তু বালার ভয়তে সে কিছুই বলেনি। কয়েকদিন আগে বালা এক আদিবাসীকে কাস্টাডিতে নিয়ে গল্প বানায় যে সে পালানোর চেষ্টা করেছিল, আর এই বাহানায় বালা তাকে মেরে ফেলে। আসলে সেদিন বালা ওই আদিবাসীকে নিয়ে থানায় যাওয়ার পথে মাঝখানে ট্রাক দেখে নামতেই ছেলেটা দৌড়ে পালায়। বালা তার পিছু পিছু যেতেই হঠাৎই একটা গুলির শব্দ পায়, আর সেই আদিবাসী সেখানেই মারা যায়। বালা ঠিক বুঝতে পারে না যে গুলিটা কে করলো। কয়েকদিন পর পুলিশের তদন্তে বালার গাড়ি থেকে হাতির দাঁত পাওয়া যায়। বালার দুই ছেলে মেয়ে ভয়ে বাবা আর মাকে জড়িয়ে ধরে। এই লজ্জা আর অপমান সহ্য করতে না পেরে বালা তার পুরো পরিবারের সাথে নিজেদেরকে শেষ করে দেয়। গল্প চলে আসে বর্তমানে। বিষ্ণু মাইথিলির সামনে বালার নামের চার্জশিট পড়া শুরু করতেই মাইথিলি বলে বালার রিভলভারের গুলি আদিবাসী সাত্তুর লাশে পাওয়া গিয়েছিল। বিষ্ণু অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? মাইথিলি বলে, আমি টেকনিক ব্যবহার করেছি। আপনার চোখের দিকে তাকিয়ে বুঝে গেছি আপনি কি বলতে চান। এসব বাদ দিয়ে সোজা কথা বলেন। রিপোর্ট অনুযায়ী বালার বন্দুক থেকে গুলি বের হয়, কিন্তু তদন্তে বালা গুলির কথা অস্বীকার করে। পরম বলে বালার স্টেটমেন্ট অনুযায়ী সে তার বন্দুক ব্যবহার করেনি, তাহলে হয়তো ওই বন্দুক অন্য কেউ ব্যবহার করেছে। মাইথিলি বলে সাত্তু হয়তো স্মাগলিং এর বিষয়ে আরো অনেক কিছু জানতো, এই জন্যই তাকে মেরে ফেলা হয়েছে। আর এই কেসে বালাকে ফাঁসিয়ে আসল অপরাধীরা নিজেদেরকে বাঁচিয়েছে। পরম বলে মাইথিলির কথা সত্য হলে বালা আসলে নির্দোষ। সাথে সাথেই দমকা হাওয়া বইতে শুরু করে। মাইথিলি স্থির হয়ে বড় বড় চোখ করে বিষ্ণুর দিকে তাকিয়ে থাকে, যেন সে কোনো শক্তির উপস্থিতি অনুভব করছে। মাইথিলি বলে আত্মাগুলো সম্ভবত কারোর উপরে ভর করে সত্য বলার চেষ্টা করছে। সাথে সাথেই বাতাস বওয়া থেমে যায়। পরম বলে হয়তো এই কেসটা পুরোটাই মিথ্যা দিয়ে সাজানো, তবে সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। বিষ্ণু বলে পণ্ডিত মণিকান্দান, যার অগোচরে এই বনে কিছুই হয় না, সে হয়তো আমাদেরকে কিছু একটা বলতে পারবে। তবে ডিপার্টমেন্টকে না জানিয়েই আমরা আবারও এই কেসটাকে পুনরায় তদন্ত করব। বিষ্ণু মাইথিলির সাথে হাসপাতালে ভর্তি রিটায়ার্ড অফিসার প্রশান্তের সাথে কথা বলতে আসলে প্রশান্ত বলে, ফোনে আপনি যখন বালা স্যারের কথা বলেছিলেন তখন মনে এক শান্তি পেয়েছিলাম। বহুদিন ধরে সত্যের এক বোঝা বয়ে বেড়াচ্ছি। মাইথিলি ভিডিও রেকর্ড করতে থাকে। প্রশান্ত বলে 5 বছর হলো রিটায়ার্ড হয়েছি, তবে বালা স্যারের মৃত্যুর পর থেকে একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। অনেক পাপ করেছি, তার ফল হিসাবে উপরওয়ালা আমাকে এই রোগ দিয়েছে। অনেকবার চেষ্টা করেছি কাউকে সত্যটা বলার, কিন্তু পরিবার আর সন্তানের কথা মনে করতেই হাল ছেড়ে দিয়েছিলাম। তবে সেই পাপের সাজা হিসাবে আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। হঠাৎ একদিন জঙ্গলে ঘুরতে বের হয়। এক হাতির ভয়ে পালাতে গিয়ে পা পিছলে খাদে পড়ে আমার ছেলেটা মারা যায়। জঙ্গলের সাথে আমি যে অন্যায় করেছি, জঙ্গল তার বিচার দেখিয়েছে। আমি ইউনিফর্মটা পরেছিলাম জঙ্গলকে বাঁচাতে, কিন্তু কিছু মানুষের সাথে মিলে জঙ্গল ধ্বংসের কাজে নিজেকেই শেষ করে দিয়েছি। তবে বালা স্যার মোটেও এমন ছিল না। সে অনেক সৎ আর ভালো মানুষ ছিল। তার রিভলভারটা আমিই সরিয়েছিলাম। এসআই সেলভান স্যার এমনটা করতে বলেছিল। সেলভানের নাম শুনে বিষ্ণু অবাক হয়ে তাকালে প্রশান্ত বলে, সেদিন সাত্তুকে নিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন স্যার গাড়ি থেকে নামতেই আমি সাত্তুর হ্যান্ডকাফ খুলে দিয়েছিলাম। স্যারের সাথে বন্দুক ছিল না, তবে সেদিন কে গুলি করেছিল
তা আমি জানি না। আমাকে পরে সিলভান স্যারই বন্দুক ফিরিয়ে দিতে বলেছিল। বিষ্ণু জিজ্ঞেস করে এসবের সাথে সিলভান কিভাবে জড়িত। এদিকে পরম সাত্তু যার সাথে কাট কাটতো আর লরি চালাতো সেই পাপাচানের সাথে কথা বলতে আসে। মানে গল্পের প্রথমে সেই লোকটা। পাপাচান বলে সাত্তুকে পুলিশ মারার পর আমি ওই কাজ ছেড়ে দিয়ে শহরের এক গ্যারেজে কাজ করতাম, কিন্তু সেটা চলেনি, তাই এখানে এই দোকান নিয়েছি। পরম জিজ্ঞেস করে সাত্তুকে কি সত্যি পুলিশ মেরেছিল। পাপাচান ভয়ে ভয়ে বলে আমাদের এখানের এমএলএ সাজি স্যারের আগে বড় ব্যবসা ছিল, শুনেছি সে চন্দন কাঠের স্মাগলিং এর সাথে জড়িত। সাত্তু তার কাজ করত। এই সব কিছু হতো রাতের অন্ধকারে। আমিও দু এক সময় কাঠ কাটতে যেতাম। পরম জিজ্ঞেস করে বালা চন্দন কাঠ লোড করা ট্রাক ধরার পরে কি এসব হয়েছিল। পাপাচান বলে হ্যাঁ, তবে বালা স্যার বাকি অফিসারদের মতো ছিল না। সে এমনটাই দেখাতো, কিন্তু তার বদনাম ছড়িয়ে পড়তেই আইবি বাংলোতে তার লাশ পাওয়া যায়। পরম জিজ্ঞেস করে তা এখনো কি তোমার সাজির সাথে কানেকশন আছে। পাপাচান বলে না। প্রশান্ত থেকে সব শোনার পর বিষ্ণু বের হতে গেলেই প্রশান্ত মাইথিলিকে দেখিয়ে জিজ্ঞেস করে ইনিও কি পুলিশ। বিষ্ণু মুচকি হেসে বলে হ্যাঁ। বিষ্ণু বের হতেই দরজা পর্যন্ত গিয়ে মাইথিলি হঠাৎই থেমে প্রশান্তের দিকে আর চোখে তাকাতেই দমকা বাতাসে তার চুল উঠতে থাকে। প্রশান্ত ভয়ে তাকাতেই মাইথিলির চোখের মণি রক্তের মতো লাল হয়ে যায়। প্রশান্ত আচমকাই ছটফট করতে থাকে। তার ডান পাশ একদম প্যারালাইজ হয়ে যায়। প্রশান্তের স্ত্রী স্বামীর এমন অবস্থা দেখে ডক্টরকে ডাকতে থাকে, কিন্তু মাইথিলি মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। তার মানে কি মাইথিলির উপরে বালার আত্মা ভর করেছে। মা বিষ্ণুকে কল দিতেই বিষ্ণু মাইথিলিকে বাইক থামাতে বলে। সাইডে গিয়ে কল রিসিভ করলেই মা বলে আমি একটা ধাগা পাঠাচ্ছি, ওটা হাতে বেঁধে রাখবি, তাহলে আর কোনো ভূতের ভয় লাগবে না। ক্যামেরার পেছনে মাইথিলিকে দেখে জিজ্ঞেস করে ওই মেয়েটা কে রে। বিষ্ণু বলে নতুন জয়েন করেছে। মা বলে তাহলে ওর কুণ্ডলি দেখতো, তোর ভালো লাগলে বিয়ের কথা বলবো। বিষ্ণু লজ্জায় কল কেটে দিলে মাইথিলি জিজ্ঞেস করে কি বলছিল। বিষ্ণু বলে মা তো আবোল তাবোল বলতেই থাকে। মাইথিলি বলে আমি কিছু কিছু শুনেছি, তবে কি জানো আমি তো আমার হানিমুন ভুতুরে বাংলোতে প্ল্যান করেছি। মাইথিলির এমন উদ্ভট কথা শুনে বেচারা অনেক ঘাবড়ে যায়। বিষ্ণু পরমকে বলে কেসের সবকিছু দিন দিন জটিল হয়ে যাচ্ছে, তবে বালাকে ফাঁসানোর পেছনে সাজি আর সিলভান আছে এটা নিশ্চিত, কিন্তু সিলভান স্যার এখন ডিওয়াইএসপি, তাই তদন্তে অনেক বাধা আসবে। বিষ্ণু বলে এই জন্যই তো সবকিছু তার থেকে লুকিয়ে করতে হবে। পরম বলে সেটা না হয় করা গেল, কিন্তু সাত্তুকে মারতে বালার বন্দুক কে ব্যবহার করলো। বিষ্ণু বলে সেটা এমএলএ সাজি করতে পারবে না, আবার সিলভানও পারবে না। এটা এমন একজনের কাজ যার সম্পর্কে আমরা জানিই না। সেই বালার জিপে হাতির দাঁত রেখে সব দোষ বালাকে দিয়ে তাকেও মেরে ফেলে। আসল অপরাধী খুবই বুদ্ধিমান আর চালাক। ও এমন এক শিকারী যে আমাদের সবার নজর থেকে দিব্যি লুকিয়ে আছে। বালা চন্দন স্মাগলিং এর জন্য ট্রাক আর সাত্তুকে ধরার পরের দিন সকাল সকাল থানার জন্য বের হতেই দেখে সিলভান এসেছে। সিলভান বলে শুনলাম আপনার পরিবার বেড়াতে এসেছে, তাই ভাবলাম বাচ্চাদের সাথে দেখা করে তাদের কিছু গিফট করব। বালা সিলভানকে ভেতরে নিয়ে এসে তার স্ত্রী আনাম্মার সাথে পরিচয় করিয়ে দেয়। সিলভান বালার ছেলেকে ডেকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি উপহার দেয়। ছেলেটা অনেক খুশি হয়ে যায়। বালা অফিসের জন্য বের হতেই সিলভান বলে আপনি গতকাল যেই লরি ধরেছেন সেটা আমার কাছের আত্মীয়র। বালা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে তাহলে আমি কি করব। সিলভান বলে আপনি দয়া করে কেসটা রেজিস্টার করবেন না, এর বদলে কত লাগবে শুধু জানিয়ে দেন। বালা রেগে হাঁটা দিতেই সিলভান বলে যার লরি সে কিন্তু মিনিস্ট্রির লোক, আপনি কাজটা করে দিলে ডিপার্টমেন্ট থেকে অনেক প্রশংসা পাবেন, আর আমিও আমার শেয়ারটা পেয়ে যাব। বালা রেগে বলে আপনি সিনিয়র অফিসার বলে আপনাকে আমি এখান থেকে যেতে বলে অপমান করতে পারছি না। আমার সংসার চালানোর জন্য সরকার থেকে পাওয়া টাকাটাই আমার যথেষ্ট। আমি কেরালা ফরেস্ট অ্যাক্টের আন্ডারে কেস রেজিস্টার করেছি। ড্রাইভার সাত্তুকে আদালতে রাজ সাক্ষী হিসাবে উপস্থিত করা হবে। সিলভান তবুও বলে আরো একবার চিন্তা করেন। বালা রেগে গাড়িতে উঠে বলে আমার পরিবার এখানে ছুটিতে এসেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেন, ওরা যেন এসব কিছুই বুঝতে না পারে বলেই বের হয়ে যায়। সকালে মাইথিলি বাইরে দাঁড়িয়ে ব্রাশ করছে দেখে জেসি রেগে বলে এটা থানা, তোমার বাসা না যে এমন ড্রেসে দাঁড়িয়ে আছো। মাইথিলি হেসে বলে আমি তো তোমাদের সিআই স্যারকে বিয়ে করে এটাকেই শ্বশুর বাড়ি বানাবো। ডিউটি শুরুর আগে বিষ্ণু পূজা শুরু করলে মাইথিলি এসে বিষ্ণুকে দেখে মুগ্ধ হয়ে তাকায়। বিষ্ণু পূজা করে মায়ের দেওয়া ধাগা বাঁধতে গেলেই মাইথিলিকে বলে একটু সাহায্য করতে, কিন্তু মাইথিলি ধাগা দেখেই কেমন যেন ভয়ে পেছনে সরে যায়, যেন তাকে কিছু একটা সরিয়ে দিচ্ছে। মাইথিলি আমতা
আমতা করে বলে তুমিই বাঁধো, আমি এসবে বিশ্বাস করি না। তখনই পরম জিজ্ঞেস করে আমাদের নেক্সট প্ল্যান কি। বিষ্ণু বোর্ডে বালা আর তার পরিবার এবং সাসপেক্টের লিস্টে উঠে আসা নাম সিলভান এবং সাজির নাম লিখে বলে আমরা ভিকটিম এবং শিকারী সম্পর্কে জানি, কিন্তু 3 জন শিকারী একদিকেই পয়েন্ট করছে, তাই আমাদেরকে আরো তথ্য জোগাড় করতে হবে। এখন সোমানের কি অবস্থা? পরম বলে সোমানের 2 স্ত্রী আমাকে কল দিয়ে বলেছে সে এখন হাসপাতালে পাগলের মতো আচরণ করছে। 3 জন হাসপাতালে আসলে পরম বলে ডক্টর বলেছে তুমি একদম সুস্থ, থানায় নিয়ে যাব নাকি? সোমান বলে আমাকে মেরে ফেললেও আমি ওই থানায় আর যাব না। পরম জিজ্ঞেস করে তাহলে বালাসারির জিপে হাতির দাঁত কে রাখতে বলেছিল? সোমান আমতা আমতা করে বলে সাজি স্যার বলেছিল যে এখন বর্তমানের MLA, কিন্তু তখন সে কংগ্রেস হিলের যুব নেতা ছিল। আমি যে কোনো বিপদে পড়লে আমাকে সাহায্য করত, আমিও তার অনেক কাজ করতাম। আর তখন অনেক বড় বড় বিজনেস ছিল, চন্দন কাঠ বিক্রি করত, হাতির আইভরি স্মাগলিং করত, এমনকি উইডের ব্যবসা করত। তবে সে একা ছিল না, তার এক বিজনেস পার্টনার আছে যে ইঞ্চিপাড়া থেকে এসেছিল। মাইথিলি জিজ্ঞেস করে তার নাম কি আইজ্যাক প্লান্টোটন? সোমান অবাক হয়ে হ্যাঁ বললে পরম জিজ্ঞেস করে আইজ্যাক কি চেরি প্লান্টোটনের ছোট ভাই? সোমান বলে হ্যাঁ, তবে আইজ্যাক কখনোই সামনে আসতো না, সবসময় সাজি সারি তার সব কাজ করত। মাইথিলি জিজ্ঞেস করে তোমাকে এসব কে বলেছে? আইজ্যাক নিজেও তো অনেক পাপ করেছে। জীবনের ভয়ে সোমান রাজসাক্ষী হতে রাজি হয়ে যায়। বিষ্ণু আর পরম বেরিয়ে গেলেও মাইথিলি সেখানেই বসে থাকে। মাইথিলি আবারও চোখ বড় বড় করে সোমানকে বলে তুমি হয়তো ভাবছো আমি এত কিছু কিভাবে জানলাম। আমি সব জানি, এমনকি আইজ্যাক সম্পর্কেও জানি, তাই সাবধান বলেই চলে যায়। সাজি আইজ্যাককে কলে বলে আমি তো এদিকে চার্চের উৎসবের সব কাজ শেষ করেছি, এবার তো অনেক মজা হবে। আইজ্যাক বলে এখানে জীবন অনেক বোরিং হয়ে গেছে, না স্মাগলিং করতে পারছি আর না চন্দন কাঠ পাচ্ছি, আমি ওখানে চার্চের উৎসবে থাকতে চাই। সাজি বলে তোমার ভাই চায় না তুমি এখানে আসো, কারণ যদি কোনো ভুল করে বসো কিংবা পুরনো কেস কেউ যদি রিওপেন করে তাহলে পার্টির সমস্যা হবে। আইজ্যাক বলে এখন আর কে কেস ওপেন করবে, আর যদি সমস্যা হয়েও থাকে তাহলে তুমি আর ভাই তো আছোই। সাজি বলে সমস্যা হলো এই সময়কার সোশ্যাল মিডিয়া, একটু কিছু হলেই ভিডিও করে ছেড়ে দেয়। আইজ্যাক বলে তাহলে তাকেও শেষ করে দিবে, আর কারোর সাহসও হবে না, আগেও তো আমরা এমন কতবার করেছি, আবারও করব। আমার সাথে 24 তারিখ পাহাড়ির ফার্ম হাউসে দেখা করবে। বিষ্ণু মানিকান্দানকে বালা আর তার পরিবারের বিষয়ে জানালে মানিকান্দান বলে তোমার কথা মতো ওই বাংলোতে প্রথমে মারা গিয়েছিল ফরেস্ট অফিসার এবং তার পরিবার। ওরা নিজেকে শেষ করতেও পারে, আবার এটা মার্ডারও হতে পারে, তবে ওখানকার আত্মা ছিল অনেক শক্তিশালী, আর এমন শক্তি সেই আত্মারই হয় যার মধ্যে প্রতিশোধের আগুন থাকে। এমন আত্মাই এত লম্বা সময় ধরে একই জায়গায় শক্তি নিয়ে পড়ে থাকতে পারে। আমার মনে হয় ওখানে অবশ্যই ভয়ানক কিছু একটা হয়েছে, তবে যারা এই কাজ করেছে তারা কি আর কোনো প্রমাণ রাখবে? ওই ঘটনার পর বাকি মৃত্যুগুলোর কি হয়েছিল? বিষ্ণু বলে এরপর 4টা মৃত্যু হয়েছে, সবগুলো লাশই সিলিং এ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। যত পুলিশ অফিসার ওই বাংলোতে এসেছিল সবারই একই দশা হয়েছে। মানিকান্দা জিজ্ঞেস করে তুমি কি খোঁজ নিয়েছো এদের সবার লাশকে নিয়ম মেনে দাফন করা হয়েছে কিনা? বিষ্ণু বলে বাকিদের পরিবার লাশ নিয়ে গিয়েছিল, শুধু ফরেস্ট অফিসার এবং তার পরিবারকে পাবলিক কবরে দাফন করা হয়, সেখানে হয়তো ভালো করে নিয়ম মানা হয়নি। আরো একজন ছিল জিওলজিস্ট কুরিবেলা, সে তার মৃত্যুর আগে তার লাশ মেডিকেল স্টাডির জন্য ডোনেট করে দিয়েছিল, তাই তার লাশ এখনো দাফন করা হয়নি। মণিকান্দন বলে লাশগুলোর শেষকৃত্য হয়তো সঠিক নিয়মে হয়নি, আত্মার শরীর ছাড়লেও এখনো অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আগামী 10 দিনের মধ্যেই সব ঠিক করতে হবে, কিন্তু কুরিবেলার লাশ তো দাফন করা হয়নি, এটাই এখন মহা চিন্তার বিষয়। এক কবরস্থানে দাঁড়িয়ে সাংবাদিক বলে কিছুদিন আগে মিসিং হওয়া মেডিকেল স্টুডেন্ট রোজ বেলাকে এখনো পাওয়া যায়নি, তাই বেওয়ারিশ ভেবে দাফন করা এক লাশের বিষয় জানার পর তাকে রোজবেলা মনে হলে রোজবেলার বাবা মা সেই লাশ কবর থেকে ওঠানোর আর্জি জানায়। কোর্ট সেটা মঞ্জুর করতেই পুলিশ আজ সেই লাশ তুলতে এসেছে। মিডিয়া সেখানে ভিড় জমিয়ে ফেলেছে। পুলিশের অফিসার জানায় লাশটা কার তা জানি না, তদন্ত করেই তারপর জানাতে পারবো। খবরে দেখানো হয় 21 দিন আগে দাফন করা এক লাশ
রোজাবেলার কিনা জানতে সেটা তুলে পোস্টমর্টম করা হবে। রোজাবেলার ছবি সহ ব্রেকিং নিউজ চলতে থাকে। দেখা যায় মেয়েটা দেখতে একদম মাইথিলির মতো। তাহলে কি মাইথিলি মানে রোজ অনেক আগেই মারা গেছে? গল্প চলে আসে অতীতে। আইজ্যাক বালাকে মেরে বেঁধে বলে, আমি এসব ছোট কাজে হাত লাগাই না, কিন্তু তুমি আমার বিপক্ষে প্রমাণ জোগাড় করেছো। শুধু তাই না, আমার বাকি বিজনেস সম্পর্কেও তথ্য পেয়ে সেগুলো অথরিটির সামনে পাবলিশ করতে চেয়েছো। তোমাকে তো ছেড়ে দেওয়াই যাবে না। সাজি এবং সিলভান তখন বালার ছেলে মেয়েদেরকে ধরে রেখেছে। আইজ্যাক বলে, তুমি আদিবাসীর মৃত্যুর আসামি, এখন জামিনে আছো। এর শাস্তি কি জানো? 10 বছরের জেল হবে। তখনই আনাম্মা কিচেন থেকে আসলে তাকে ধরে নিয়ে আসতেই বালার রেগে বলে, ওকে ছেড়ে দাও, আমি কাউকে খুন করিনি। আইজ্যাক বলে, আমি জানি, কারণ খুনটা তো আমি নিজেই করেছি। সেদিন তুমি যখন বনের মধ্যে দৌড়াচ্ছিলে তখন আমি গুলি করেছিলাম। আসলে সাত্তু অনেক বেশি জেনে গিয়েছিল, তাই ওকে তো মরতেই হতো। মানুষকে তার সীমার মধ্যে থাকা উচিত। এখন তুমিও অনেক কিছু জেনে গেছো, তাই আমাদের কি করা উচিত? সব হয়তো ওই ফাইলেই আছে। সাজি, যাও সেগুলো নিয়ে আসো। সাজি ফাইল খুঁজে পড়তে থাকে। সিলভান বলে, আমাদের সাথে হাত মিলাতে বলেছিলাম। এখন যদি আইভরি পাচারের কেস আর মার্ডার কেস একসাথে বের হয় তখন কি হবে? বলেই বাচ্চাদের সামনে বসলে বালা বলে, আমার বাচ্চাদেরকে ছেড়ে দাও। কিন্তু শয়তান আইজ্যাক তার কথাই শোনে না। সাজি ফাইল নিয়ে এসে বলে, এই তো বিশাল কাজ করে ফেলেছে, আমাদের নারী নক্ষত্র সব এখানে আছে। বলেই গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে দেয়। এত কষ্ট করে বানানো রিপোর্টকে এভাবে শেষ হতে দেখে বালা অসহায়ের মতো তাকিয়ে থাকে। আইজ্যাক বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার রিপোর্টের আগেই তোমাকে উপরে পাঠিয়ে দিব, কিন্তু তাহলে তোমার পরিবার তো অনাথ হয়ে যাবে, তাই আগে তোমার চোখের সামনে ওদেরকে মারবো। সিলভান বিষ মিশানো জুস নিয়ে আসলে আইজ্যাক বলে, তুমি বাচ্চাদেরকে খেতে বলো, আমরা এই পাপ করতে চাই না। বালা অসহায়ের মতো কাকুতি মিনতি করে বলে, আমার সাথে যা খুশি করো, কিন্তু আমার বাচ্চাদেরকে ছেড়ে দাও। সিলভান শয়তানি হাসি দিয়ে বলে, কি যে বলেন না, ওরা তো সব দেখে ফেলেছে, একদম প্রত্যক্ষ সাক্ষী। স্ট্রং এভিডেন্স কখনোই রাখতে হয় না। সামনে ইলেকশনে সাজি স্যার এমএলএ হবে, এরা আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। এরপর এই 3 জন মানুষরূপী শয়তান আনাম্মা আর বাচ্চাদেরকে বিষাক্ত জুস খাইয়ে মেরে ফেলে এবং বালাকে সিলিং এ ঝুলিয়ে দেয়। আর বাকি দুনিয়া এটাই ভেবে নেয় যে বালা লজ্জা অপমানে নিজেকে এবং তার পরিবারকে শেষ করে দিয়েছে। গল্প চলে আসে বর্তমানে। থানা সিসিটিভি ফুটেজ দেখে বিষ্ণু বলে, দেখেছো মাইথিলি এখন কোথাও নেই, একদম যেন উধাও হয়ে গেছে। আমি তো তখনই বুঝে গিয়েছিলাম যখন ওকে ধাগা বাঁধার কথা বলেছিলাম আর সে ভয়ে সরে গিয়েছিল। জেসি বলে, আমি তো ভাবতেই পারছি না আমাদের সাথে এতদিন একটা ভূত ছিল। এতদিন জানতাম ওরা শুধুমাত্র রাতে বের হয়, এ তো দিন দুপুরেও ঘুরে বেড়ায়। থানায় এ নিয়ে কানাঘুষা চলতে থাকে। তখনই বিষ্ণুর মা কল দিয়ে জিজ্ঞেস করে, ওই মেয়েটার কি খবর, কুণ্ডলি দেখেছিস? বিষ্ণু ভয়ে ভয়ে বিড়বিড় করে বলে, তার তো কোনো কুণ্ডলিই নেই। বলেই কল কাটলে মণিকান্তান বিষ্ণুকে কল দিয়ে বলে, আত্মা কিভাবে ওই বাংলোতে প্রবেশ করেছে আমি এর কোনো কারণ পাচ্ছি না। বাংলোর 4 কোণায় তো আমি বন্ধ করে রেখেছিলাম, সেগুলো কি এখনো সেখানেই আছে? বিষ্ণু বলে, তা আমি জানি না। আসলে সেদিন মাইথিলি শেষ কোণার পুতুলটাকে লাথি মেরে সরিয়ে দিয়ে তার পরেই ঢুকেছিল। মানিকান্দান বলে, কুরুভিলার লাশ যেই হাসপাতালে ডোনেট করা হয়েছিল মাইথিলি সেখানেরই মেডিকেল স্টুডেন্ট, তাই মাইথিলির লাশের ভর করা কুরুভিলার আত্মার জন্য একদম পারফেক্ট জায়গা। বিষ্ণু বলে, হ্যাঁ, মাইথিলি কিছু প্যারানর্মাল রিসার্চও করছিল, সেই সময় হয়তো এসব হয়েছে। মানিকান্দান বলে, হ্যাঁ, আমাদেরকে এখন সাবধান থাকতে হবে আর জানতে হবে যে কুরুভিলার মৃত্যুটা কিভাবে হয়েছিল। তাহলেই আগামী অমাবস্যার পূজায় কি করব তার সিদ্ধান্ত নিতে পারবো, আর আমাকে এই কেসের সব আপডেট জানাবে। বিষ্ণু তার টিমকে বলে, আমাদেরকে জানতে হবে কুরুভিলার মৃত্যু কিভাবে হয়েছে, আর মাইথিলি হয়তো এখানে আবারও আসতে পারে। তাকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা সব জানি, আর তার সম্পর্কে কোথাও রিপোর্টও করব না। সবাই এবার হন্যে হয়ে কুরুভিলার ফাইল খোঁজার চেষ্টা করে। বিষ্ণু পরমকে বলে, কুরুভিলাকে আইজ্যাকও মারতে পারে। প্রশান্তের কথা অনুযায়ী সে বন্দুক সিলভানকে দিয়েছিল। বালা এবং তার পরিবারের সাথেও হয়তো দেখা করেছিল। বালা রাজি হয়নি, তাই তাদেরকে মেরে ফেলেছে। আর পোস্টমর্টমটা ছিল শুধুমাত্র একটা ফর্মালিটি, কারণ তারা জানতো এই পোস্টমর্টম নিয়ে কেউ আর ঘাটাঘাটি করবে না। বিষ্ণু বলে, এমনিতে আমাদের এগোনোর আর কোনো প্ল্যান নেই, কিন্তু যদি আমরা প্রমাণ পাই তাহলে মিডিয়ার মাধ্যমে তদন্ত করতে পারবো। তখনই ভার্গিস ফাইল নিয়ে এসে বলে, 2014 সালে কুরুভিলা ওই বাংলোতে নিজেকে শেষ করে দিয়েছিল। বিষ্ণু আর পরম ফাইল পড়ে বলে, দেখে তো মনে হচ্ছে সে নিজেকে শেষ করেছে। বিষ্ণু বলে, কুরুভিলা ছিল খনিজ এবং জুলজির অফিসার, তাহলে সে কেন আইভি বাংলোতে রুম নিয়েছিল? পরম বলে, এটা তো কুরুভিলাকে মানে মাইথিলিকেই জিজ্ঞেস করতে হবে। ভার্গিস বলে, 2014 সালে আইভিতে একজন কেয়ারটেকার
ছিল। সে গেস্টদের খাওয়া দাওয়ার দেখাশোনা করত। সবাই এবার সেই মেয়েট প্রভাকরণের বাসায় এসে জিজ্ঞেস করলে তার স্ত্রী জানায় সে 5 থেকে 6 বছর আগেই মারা গেছে। আইজাক স্যারের ফ্যাক্টরিতে কাজ করত। ওই আইজাক এমন একজন মানুষ ছিল যে এই কলোনির এমন একটা বাসার মহিলাকেও ছাড় দেয়নি। লেবাররা তার প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল, তাই তার বড় ভাই চেরিয়ানকে জানালে সে আইজাককে লন্ডনে পাঠিয়ে দেয়। বিশও জিজ্ঞেস করে প্রভাকরণের সাথে আইজাকের কেমন সম্পর্ক ছিল। মহিলাটি বলে প্রভাকরণ অনেক ভালো রান্না বান্না করতে পারত। আইজাক যখনই শিকারে বের হতো তখনই প্রভাকরণকে ডাকত। আইজাকের কারণে সে পাহাড়ের অনেক গাছ কেটেছে এবং রান্নাও করেছে। এখানে কুরুভিলার সম্পর্কে কোনো তথ্য না পেয়ে সবাই ফিরে আসে। সিজো মাইথিলিকে আসতে দেখে মনে করে কুরুভিলার আত্মা আসছে। তাকে দেখেই সে ভয়ে রীতিমতো কাঁপতে থাকে, কিন্তু স্বাভাবিক দেখানোর জন্য নিজেকে কাজে ব্যস্ত দেখায়। মাইথিলি ভিতরে এসে বোর্ডে চোখের ইশারায় কুরুভিলার সাথে আইজাকের কানেকশন বানিয়ে দেয়। গভীর রাতে সিজু কোনো রকমে থানার জানালা দরজা লাগিয়ে বারান্দায় বসে আছে। শিহাব এসে তার কাঁধে হাত দিতেই সে ভয়ে লাফ দিয়ে ওঠে। সিজু বলে ওকে ভেতরে বন্ধ করে রেখেছি, আর ভার্গিস স্যার তো সে কখন থেকে ওয়াশরুমে বসে ক্রুশ নিয়ে প্রার্থনা করেই যাচ্ছে। মানে এক ভূতের কারণে সব পুলিশের হালুয়া একেবারে টাইট হয়ে আছে। সকাল হতেই মাইথিলি বাইরে ব্রাশ করছে দেখে জেসি ঢুকতেই মাইথিলির মধ্যে কুরুভিলাকে দেখতে পায়। তবুও নিজেকে স্বাভাবিক রেখে মাইথিলিকে গুড মর্নিং বলেই দে দৌড়। বিষ্ণু আর পরম বোর্ডে অ্যারো চিহ্ন দেখে অবাক হয়ে তাকিয়ে বলে এটা কে করলো? মাইথিলি বলে আমি করেছি। কুরুভিলা নিজেকে শেষ করেনি, বরং তাকে মেরে ফেলা হয়েছে। হঠাৎই তার কণ্ঠ বদলে যায়। মাইথিলি বলে কুরুভিলার সমতায় বিশ্বাস করলেও টাকার লোভ সামলাতে পারেনি। অতীতে সে আইজাকের কাছ থেকে অনেক টাকা ঘুষও নিয়েছিল। কুরুভিলা যখন বারবার তার আগের কিছু পাওনা টাকা যাচ্ছিল তখন আইজাক বিষয়টা সমাধান করতে তাকে এখানে ডেকে আনে। আমি একটা গোপন তথ্য পেয়েছি। আইজাক কাল লন্ডন থেকে চার্চের উৎসবে আসবে। আগে সে তার বন্ধুদের সাথে পাহাড়ে দেখা করবে। এখন তোমরা তোমাদের মতো করে প্ল্যান করো, যদি কোনো সাহায্য লাগে আমি আছি। মাইথিলি রুমে চলে যেতেই মণিকান্দান বিষ্ণুকে কল দেয়। কল কাটার পর বিষ্ণু পরমকে বলে 24 তারিখ অমাবস্যা, মণিকান্দান ওই দিনই ভূত তাড়ানোর পূজা করবে। তাহলে কি এখন মাইথিলি মানে কুরুভিলা নিজেই পুলিশের জালে ফেসে যাবে? গল্প চলে আসে অতীতে। আইজ্যাক আর সিলভান কুরুভিলার সাথে দেখা করতে বাংলোতে আসে। কুরুভিলা বলেছিলে 7টায় আসবে, এখন কত রাত হয়ে গেছে, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আইজ্যাক বলে রাগ করছো কেন? তোমার জন্য তো কারি টাকার ব্যবস্থা হচ্ছে। কুরুভিলা বলে এসব বাদ দিয়ে টাকার কথাটা বলো। তোমাদের প্রত্যেকটা অবৈধ ফ্যাক্টরির পারমিশন নেওয়ার জন্য আমি 5 লাখ করে পাবো, টোটাল 1 কোটি। একবারে না দিলেও সমস্যা নাই, ইনস্টলমেন্টেও দিতে পারো। সিলভান বলে আইজ্যাক ভাই কাউকেই ধোকা দেয় না, আমি এখন সিআই, তার সাথে অনেকদিন ধরেই কাজ করছি। ভূতের বাসার গল্প তো আমরা গ্রামবাসীদেরকে ভয় দেখানোর জন্য ছড়িয়ে দিয়েছি, বাস্তবে এমন কিছুই নেই। তখনই একটা ভাঙা শব্দ হলে আইজ্যাক বলে এসব কিছু না, পুরোনো বিল্ডিং এ একটু একটু শব্দ হয়েই থাকে। কথা বলতে বলতে কুরুভিলার পেছনে দাঁড়ায়। আইজ্যাক বলে তুমি আমার সব তথ্য আমার বড় ভাই চেরিয়ানকে দিয়ে দাও কেন? কুরুভিলা বলে আমার তো একটা গ্যারান্টি লাগবে তাই না, সে রাজনীতিতে আছে তাই তাকেই জানিয়ে দিই। আইজ্যাক তার মুখ চেপে বলে আমাদেরকে ব্ল্যাকমেইল করো, আবার আশাও করছো যে মেলা টাকা নিয়ে কোটিপতি হবে। কুরুভিলা তাকে ছেড়ে দিতে বললেও আইজ্যাক আরো শক্ত করে তার গলা চেপে ধরে বলে সরকারি অফিসার হোক কিংবা সাধারণ মানুষ, লোভ কারোরই থাকতে নেই। কুরুভিলা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে। আইজ্যাক বলে তুমিও এখন এই ভুতুরে বাড়ির ভূতেদের সাথী হয়ে যাবে। কুরুভিলা দম ফুরাতেই সিলভান পালস চেক করে বলে কেস ক্লোজ, কালকে ব্রেকিং নিউজ হবে সরকারি অফিসার ভুতুরে বাংলোতে নিজেকে শেষ করে দিয়েছে। এরপর কুরুভিলাকেও বালার মতোই ঝুলিয়ে দেয়। গল্প বর্তমানে আসলে আইজ্যাক লন্ডন থেকে ফিরে এসে জঙ্গলের মধ্যে সাজির সাথে ড্রিঙ্কস করতে করতে জিজ্ঞেস করে ওই ভুতুরে বাংলোতে থানার কি খবর? সাজি বলে শুনলাম এখন আর ওই বাংলোতে কোনো সমস্যা নেই, নতুন এসআই কোনো এক তান্ত্রিক নিয়ে এসে পূজা করিয়েছে বলে সব ঠিক হয়ে গেছে। তবে ডিওএসপি হওয়ার পর থেকে সিলভান অনেক ব্যস্ত, তাই সে কাল আসবে। আইজ্যাক বলে অনেক দিন শিকার করি না, চলে কাল রাতে আমরা শিকার করব। সোমানকেও ডাক দিবেন, সে রাতে অনেক ভালো দেখে। সাজি বলে কাল পার্টিতে তোমার সব পুরনো ক্রাইম পার্টনাররা আসবে, চিন্তা করো না। পূজার জন্য বিষ্ণু সবাইকে সবকিছু রেডি করতে বলে। পরমকে জিজ্ঞেস করে কাদম্বন প্লান্টেশন এখান থেকে কত দূরে? সেখানেই তো আইজ্যাকরা দেখা করবে। পরম বলে জঙ্গল থেকে 1.5 কিলোমিটার ভেতরে, আর রাস্তা থেকে 4 থেকে 4.5 কিলোমিটার ভিতরে। যদি সোমান প্ল্যান মতো কাজ করতে পারে তাহলে আজ রাতেই এমএলএ সাজি, সেলফান এবং আইজ্যাকের সত্য সবার সামনে আসবে, মিডিয়াও এটা নিয়েই পড়ে থাকবে। তখনই মানিকান্দান থানায় আসে। সিঁড়ি দিয়ে উঠতে গেলেই দমকা হাওয়া বইতে শুরু করে। আত্মা মানিকান্দানকে প্রবেশ করতে দিবে না বুঝতে পেরে মানিকান্দান মন্ত্র
পরে হাসি মুখে ভেতরে চলে আসে। রাতে আইজাকের বাসায় পার্টি শুরু হয়, সবাই নেশায় মত্ত। সোমান ভিডিও করতে থাকে। আইজাক সোমানকে ডেকে বলে নতুন গেম দেখাতো। সিলভান বলে তোমরা এসব দেখতে থাকো, আমি আসছি। সোমানকে সামনে যেতে বললে তবে সোমান বলে আজ আমি এক আত্মাকে ডাকবো। মণিকান্দন তখন তার শিষ্য নিয়ে জঙ্গলের দিকে আসে, যেখানে সেই লাঠিগুলোকে পুঁতেছিল। শিষ্য মাটি খুঁড়তে গেলে কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। মণিকান্দন মাটি ছুঁয়ে অনুভব করে কোনো এক আত্মা পুতুলটাকে সরিয়ে ফেলেছে। সোমান সেই বিশেষ যন্ত্র দিয়ে মাইথিলির মতো মন্ত্র পড়া শুরু করে। সবাই মনে করে সে হয়তো মজা করছে, কিন্তু হঠাৎই দেখে সামনে মাইথিলি দাঁড়ানো। সবাই এবার বেশ ভয় পেয়ে যায়। আইজাক এসে বলে এমন সুন্দরী আসলে আরো ডাকিস, কিন্তু এসব এখন বাদ দে, এরা সবাই ভয় পাচ্ছে। এদিকে থানার মধ্যে পূজা শুরু হয়ে যায়। আইজাকের ফিরে আসা উপলক্ষে কেক আনা হয়েছে। চাপাতি দিয়ে এক কোপে যেই না কেক কাটে তখনই খেয়াল করে কেকের ভেতর থেকে ফিনকি দিয়ে টাটকা রক্ত বের হচ্ছে। আইজাক, সাজি আর সিলভান ভয়ে কেঁপে ওঠে। হুট করে একজনকে আত্মা টেনে নিয়ে যায়। এটা দেখে বাকিরাও ভয়ে আইজাকের পেছনে গিয়ে পালায়। সামনে থেকে প্রথম দিনের মতোই মাইথিলি ভূতের মতো হেঁটে আসে। তাকে এমন ভাবে আসতে দেখে বাকিরা তো ভয়ে দে দৌড়। মাইথিলি তার অদৃশ্য শক্তি দিয়ে চেয়ার টেবিল একদম উপড়ে ফেলে। আইজাক কি করবে বুঝতে পারে না। তখনই কুরুভিলা পেছন থেকে এসে তাকে ডাক দেয়। আইজাক চাপাতি হাতে নিয়ে তাকে মারতে গেলে কুরুভিলা বলে আর কতবার আমাকে মারবে। আইজাক আর সিলভান দৌড়ে পালালেও সাজি হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সিলভান দ্রুত তার হাত টেনে নিয়ে যায়। গাড়িতে উঠতেই দেখে সামনে মাইথিলি দাঁড়ানো, পাশেই কুরুভিলা। গাড়ি কোনোভাবেই স্টার্ট হয় না, তাই গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে থানায় তখনও পূজা চলছে। জঙ্গলের মধ্যে তিনজন তিন দিকে ছুটতে থাকে, কিন্তু কুরুভিলা, আনাম্মার আত্মা তাদের পিছু ছাড়ে না। তিনজনের অবস্থা একদম নাস্তানাবুদ বানিয়ে দেয়। কখনো ঝুলন্ত লাশ দেখিয়ে তো কখনো আগুন দেখিয়ে তারা একদম ভয়ে চুপসে যায়। তিনজন এবার এক হয়ে দৌড়াতে থাকে। এদিকে পরমকে কেউ একজন কল দিলে পরম ভিডিও দেখে বিষ্ণুকে দেখিয়ে বাইরে কথা বলতে চায়। তখনই হঠাৎ সেই লাল খেলনা গাড়ি আসলে বিষ্ণু সেটা তুলতে চায়। মণিকান্দন ইশারায় না বললে বিষ্ণু পেছনে সরে যায় আর গাড়িটা চলে যায়। দৌড়াতে দৌড়াতে আইজাকরা আইবি বাংলোর সামনে আসতেই দরজা আপনা আপনি খুলে যায়। কি করবে বুঝতে না পেরে সবাই দাঁড়িয়ে থাকে। পেছন থেকে আত্মার ফিসফিসানি শুনে ভয়ে ভেতরে চলে যায়। সিলভান দ্রুত দরজা লাগিয়ে দেয়। মন্ত্র পড়তে পড়তে মণিকান্দনের এক শিষ্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বালা ছেলে মেয়ের আত্মা আচমকাই সিলভানের সামনে এসে দাঁড়ায়। তারা গিফট করা সেই লাল গাড়ি ছেড়ে দিতেই সে দৌড় দিতে গিয়ে সামনেই তাকিয়ে দেখে আনাম্মার আত্মা দাঁড়িয়ে আছে। ভয়ে সিলভান হোঁচট খেয়ে পড়ে যায়। সোজা হতেই দেখে বালা শাবল নিয়ে দাঁড়ানো। সিলভান কিছু বুঝে ওঠার আগেই বালা পরাপর কয়েকটা কোপ দিতেই ফিনকি দিয়ে রক্ত ছিটতে থাকে। সাজি ভয়ে বাংলো থেকে বের হয়ে যায়। মণিকান্দন তখন বিষ্ণুকে ডাকে। বিষ্ণু ইউনিফর্ম খুলে মণিকান্দনের পাশে বসে পূজা শুরু করে। পরম রিপোর্টারকে কল দিয়ে বলে আপনাদেরকে গরম গরম ব্রেকিং নিউজ দিয়েছি, জলদি দেখেন। সাথে সাথেই সব চ্যানেলে সেই ভিডিও পাঠিয়ে দেয়। সাজি তখন দৌড়ে তার কাছে আসলে পরম বলে আপনার সময় তো শেষ, আপনি এখন ব্রেকিং নিউজের টপিক। সাজি ভিডিও দেখতেই পরম বলে ডিওয়াইএসপি এবং এমএলএ প্যারোলে থাকা এক দাগি আসামি এবং সব গুন্ডাদের পার্টিতে একসাথে কেক কাটছে। এটা দেখলে সবাই তো আপনাকে থু দিবে। সাজি তাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। পরম বলে কোনোভাবেই সম্ভব না, আপনাদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। সাজি নিরুপায় হয়ে বিষ্ণুর কাছে এসে তাকে ডাকে। পূজায় ব্যস্ত থাকায় তাকে কেউ পাত্তাই দেয় না, তাই নিজে গিয়ে লকআপে ঢোকে। হঠাৎই লকআপ বন্ধ হয়ে যায়। আত্মারা সাজিকে টেনে নিয়ে যায়। আইজাককে মাইথিলি, আনাম্মা আর তার সন্তানের আত্মারা একদম ঘিরে ধরে। বিষ্ণুর হাত থরথর করে কাঁপতে থাকে। মণিকান্দন শক্ত করে লাল ধাগা বাঁধতে থাকে। বিষ্ণু হঠাৎ পুতুলটা ছেড়ে দিয়ে কেমন যেন অদ্ভুত আচরণ শুরু করে, যেন কোনো আত্মা তার ভেতরে চলে এসেছে। মণিকান্দন তবুও ধাগা বাঁধতেই থাকে। বিষ্ণু আগুনের সামনে থেকে আচমকাই উঠে যায়। বিষ্ণুর মধ্যে বালার আত্মা চলে আসে। আইজাককে জানালার সাথে বেঁধে ফেলা হয়েছে। আনাম্মা আর বাচ্চারা তার দিকে এগোতে থাকে। একদিকে বালা সাজিকে মারতে থাকে, তো অন্যদিকে মণিকান্দন 3 থেকে 4টা পুতুলের মন্ত্র পড়ে রাখতেই আত্মাগুলোর শক্তি দুর্বল হয়ে যায়। বালা সাজিকে ছেড়ে দেয়। সাথে সাথেই বিষ্ণুর শরীর থেকে আত্মা চলে গেলে বিষ্ণু অজ্ঞান হয়ে পড়ে। খেলনা গাড়িটা এসে
আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। কিছুক্ষণ পর পরম সাজির স্বীকারোক্তি রেকর্ড করে 20 বছর আগে থেকে লুকিয়ে রাখা সেই সত্য সবার সামনে চলে আসে। এই নিউজ প্রতিটা চ্যানেলে চলতে থাকে। মাইথিলি মানে রোজবেলাকেও অজ্ঞান অবস্থায় জঙ্গলে পাওয়া যায় এবং এই জঙ্গলেরই কোনো এক কোনায় সিলভান এবং সাজির লাশ পাওয়া যায়, যেটাকে ধারণা করা হয় জঙ্গলের পশুরা তাদেরকে খেয়ে ফেলেছে। মানিকান্দান থানা থেকে বের হওয়ার সময় বলে ফাইনালি এখন আত্মারা শান্তি পেল। বিষ্ণু দেখে পুরনো সেই গাড়িতে বালা আর তার পরিবার হাসি মুখে বিদায় নিচ্ছে, যদিও এসব তার কল্পনা। কিছুদিন পর বিষ্ণু বাসায় বসে সাজি এবং বালার খবর দেখছে। 20 বছর পর ফাইনালি বালাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে। মা এসে বলে আমি তোর বিয়েতে আর দেরি করতে পারবো না। বিষ্ণু বলে আমার ছুটি শেষ হয়ে যাবে, জয়েন তো করতেই হবে, এসবের আর সময় নেই। মা বলে অনেক কুণ্ডলি দেখেছি কিন্তু ওই মেয়ের মতো কাউকেই আর ভালো লাগেনি। বিষ্ণু মন খারাপ করে মাথা নিচু করে নেয়। মা বলে আমি জানি তুইও ওকে পছন্দ করিস, এই জন্যই তো বলার সাথে সাথেই ওর কুণ্ডলি পাঠিয়ে দিয়েছিলি। তুই ওর সাথে কথা বল, অন্য গোত্রের হলেও আমার কোনো সমস্যা নেই। বিষ্ণু লজ্জায় একদম লাল হয়ে যায়। কয়েকদিন পর রেস্টুরেন্টে মাইথিলির সাথে দেখা করতে আসলে মাইথিলি হ্যান্ডশেক করে বলে আমার নাম আন্না রোজ বেলা, আর বিষ্ণু বলে আমি বিষ্ণু মাধব। এভাবেই আত্মার কেস সলভ করতে গিয়ে বিষ্ণু তার মনের কেসটাকেই সলভ করে ফেলে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।